এখন এমপিদের উপর ট্যাক্স বসানো হচ্ছে, কারণ আইএমএফ বলেছে এটা রাখা যাবে না। তাইলে আইএমএফকে খুশি করার জন্য এটা তুলে দিতে হবে। কত করবে? 5% থেকে 25 সর্বোচ্চ হতে পারে। সবসময় যারা ক্ষমতায় থেকেছেন তারা একটি বাজেট দিয়েছেন, এবং যারা ক্ষমতার বাইরে থেকেছেন আর আমাদের যারা অর্থনীতিবিদ যারা বাজেট বিশ্লেষণ করেন তারা বলেছেন উচ্চাভিলাষী বাজেট। ব্যক্তি এবং দলের যে পরিবর্তন হয় বা ক্ষমতার পরিবর্তন হয়, বাজেটের ধরনে এবং ধারণে এটা কিন্তু বাংলাদেশে তেমন কোনো পরিবর্তন হয় না। যেখানে একটি সুলিখিত গবেষণাধর্মী উপস্থাপনা এবং খুবই সুপঠিত, এর মধ্য দিয়ে প্রমাণ হয় যে বাংলাদেশ যুব ইউনিয়নের যে তথ্য এবং গবেষণা বিভাগ, সেই বিভাগটি অত্যন্ত কার্যকর এবং সক্রিয়। এবং বাংলাদেশের এই প্রগতিশীল যুব সংগঠনগুলো যদি সরকারের নীতি প্রণয়ন পদ্ধতি এবং প্রক্রিয়া নিয়ে এই ধরনের গবেষণাধর্মী কর্মকাণ্ড অব্যাহত রাখে, তাহলে সমাজ পরিবর্তনের যে লড়াই আমরা সবাই মিলে চালিয়ে যাচ্ছি, সেই লড়াইটা যে আসলে পরিকল্পিত এবং আমরা যে আসলে বুঝে শুনে করছি, এই জায়গাটা মানুষের কাছে নিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হচ্ছে যে শুরুর দিকে ছাত্র সংগঠন এবং যুব সংগঠনের যে প্রতিনিধিরা এবং নেতৃবৃন্দ যারা বক্তব্য দিয়েছেন, আমি তাদের এই কথা শুনে আমি খুবই উজ্জীবিত এবং উদ্দীপ্ত যে তারা অসাধারণভাবে বাংলাদেশের বাজেটের যে প্রক্রিয়া এবং তাদের যে দাবি দেওয়ার জায়গাগুলো সেগুলো যে অ্যাড্রেস করতে পেরেছেন বা করছেন, এইটাও কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের জন্য খুবই গর্বের ব্যাপার। আমি বাজেটের বিষয়ে যে কথাটি বলতে চাই, সিপিডির যিনি প্রতিনিধি ছিলেন তৌফিকুল ইসলাম খান, তিনি তাদের দৃষ্টিভঙ্গি থেকে কিছু কথা বলে গেছেন এবং সেটা অনেকটা বাংলাদেশের বর্তমান বাস্তবতা। আমাদের দেশে গত 2 দশকে বাজেটের আকার বাড়ানোর একটি প্রতিযোগিতা চলেছে। সবসময় যারা ক্ষমতায় থেকেছেন তারা একটি বাজেট দিয়েছেন, এবং যারা ক্ষমতার বাইরে থেকেছেন আর আমাদের যারা অর্থনীতিবিদ যারা বাজেট বিশ্লেষণ করেন তারা বলেছেন উচ্চাভিলাষী বাজেট। এবং আগে আমি নিজে সাক্ষী, যেহেতু বাজেট আমি প্রায় আড়াই দশক ধরে 25 বছর ধরে বাজেট কভার করি সাংবাদিক হিসেবে। তো ডক্টর মির্জা আজিজুল ইসলাম একজন অর্থনীতিবিদ, তিনি যখন সরকারের বাইরে ছিলেন 2006 সালের আগে, উনি প্রত্যেকটা বাজেটের পরে আমরা যখন ওনার বক্তব্য নিতাম উনি বলতেন উচ্চাভিলাষী বাজেট। এরপর উনি ফখরুদ্দিন মঈনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা হলেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন। নেওয়ার পরে উনি বাজেট দিলেন। এনএসি মিলনায়তনে উনি বাজেটের পরের দিন সংবাদ সম্মেলন করছিলেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি তো গত এত বছর ধরে এটা উচ্চাভিলাষী বলে আসছেন, এখন আপনি যেই বাজেটটা দিলেন আগের বছরের বাজেটের চেয়ে আপনি 18% বাড়ালেন, এবং আপনার বাজেটের ঘাটতি হলো মোট বাজেটের 15-16%। তাইলে আপনার এই বাজেট কি উচ্চাভিলাষী কিনা? উনি তখন ওনার আগের অর্থমন্ত্রীরা যে সমস্ত যুক্তি দিতেন উনিও সেই যুক্তি দিলেন। তো ওনারা কিন্তু দেশটাকে পরিবর্তন করতে আসছিলেন। তার মানে হচ্ছে এই বাজেটগুলো, এবং আমরা মোহিত সাহেবের সম্পর্কেও জানি, অত্যন্ত ভদ্রলোক এবং সুশীল সমাজের আন্দোলনের সাথে উনি দীর্ঘদিন ছিলেন। তারপরে উনি যখন অর্থমন্ত্রী হলেন একই সুরে কিন্তু কথা বলতে শুরু করলেন। এখন কথাটা হচ্ছে এই যে ব্যক্তি এবং দলের যে পরিবর্তন হয় বা ক্ষমতার পরিবর্তন হয়, বাজেটের ধরনে এবং ধারণে এটা কিন্তু বাংলাদেশে তেমন কোনো পরিবর্তন হয় না। বিশেষ করে গত 15 বছরে বর্তমান সরকারের এই মেয়াদগুলোতে বাজেটের আকারটা এক ধরনের জ্যামিতিক হারে বেড়েছে। এবং আপনারা দেখতে পাবেন যে সর্বশেষ যে বাজেটটি আমাদের দিয়েছে সেই বাজেটের যে আকার সেটার প্রায় 3 ভাগের 1 ভাগ হচ্ছে ঘাটতি। তাইলে একটা বাজেটের যদি 3 ভাগের 1 ভাগে ঘাটতি নিয়ে আমি শুরু করি, আমার হাতে টাকা নাই এবং আমার পরিকল্পনার মধ্যেও নাই যে এই টাকাটা আমার আসতে পারে, তাইলে এটা কত বড় একটা অবাস্তব বাজেট হতে পারে। এখন এই যে বছরের পর বছর যদি আমি এই ঘাটতি নিয়ে চলতে থাকি, তাহলে 4টা বাজেটের পরে আমার ঘাটতির পরিমাণ কিন্তু একটা বাজেটের সমান দাঁড়ায়। তাইলে আমি ঘাটতিটা কিভাবে পূরণ করছি? 2 ভাবে আমি পূরণ করছি। একভাবে পূরণ করছি যেটা তৌফিক বলেছেন, যে আমার বাজেটের 80% শুধুমাত্র বাস্তবায়িত হচ্ছে, বছর শেষে 20% বাজেট আমাকে এমনি ছেটে ফেলে দিতে হচ্ছে। এই যেই 80% আমি বাস্তবায়ন করলাম তারও 25%, 4 ভাগের 1 ভাগ আমি ঋণ করেছি। বিদেশি উৎস থেকে ঋণ করেছি, দেশীয় উৎস ব্যাংক থেকে ঋণ করেছি। এখন বিদেশি নীতি আমার ঋণের বোঝা এমন পর্যায়ে চলে গেছে, এখন আজকের বাংলাদেশের বাস্তবতায় যেটা তৌফিক বলেছেন যে ঋণ করে আমাকে ঋণ শোধ করতে হচ্ছে। আরও কি করতে হচ্ছে আমি পরে বলছি। আর দ্বিতীয়ত হচ্ছে দেশীয় উৎস থেকে, দেশের ভিতর থেকে সরকার ব্যাংক থেকে 1 লাখ থেকে 1.5 লাখ কোটি টাকা পর্যন্ত ব্যাংক থেকে সরকার নিয়ে নিচ্ছে। ফলে বেসরকারি খাতের যারা নতুন উদ্যোক্তা, যারা এই
ব্যাংক থেকে ঋণ নিয়ে বিনিয়োগ করবেন এবং আপনারা যে কর্মসংস্থানের কথা বলছেন, আমরা যে কর্মসংস্থানের দাবি তুলছি, সেই কর্মসংস্থানের ক্ষেত্রগুলো যে তৈরি করবেন নতুন বিনিয়োগের মাধ্যমে, সেই অর্থায়নের জায়গাগুলো কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে। আরেকটা হয়ে যাচ্ছে যেটা, যে বাজারে অপরিকল্পিত অপ্রয়োজনীয় উৎপাদনের সাথে অসঙ্গতিপূর্ণ টাকার সরবরাহ বেড়ে যাচ্ছে, যার ফলে মূল্যস্ফীতি সৃষ্টি হচ্ছে এবং মানুষের উপর সেই চাপটা তৈরি হচ্ছে। অর্থাৎ যেই জিনিসটার দাম 10 টাকা হওয়া উচিত সেটা 15 টাকা হয়ে যাচ্ছে। এই যে অর্থনীতির মধ্যে যে একটা চাপ, এই চাপের একটা বড় অংশ আসছে এই উচ্চাভিলাষী অপরিকল্পিত অবাস্তব এই বাজেটের মধ্য দিয়ে। যে এই যে বিদেশি ঋণের বোঝা আমাদের উপর যে চেপে যাচ্ছে, চাপার ফলে কি হচ্ছে, এই যে আমরা এই জাতীয় প্রেস ক্লাবে বসে আজকের এই সেমিনারে, যুব ইউনিয়নের সেমিনারে আমরা এই যে দেশের কাগজ কালি ইত্যাদি নষ্ট করছি, মূল্যবান সময় নষ্ট করছি আলোচনা করে, কিন্তু আমাদের কথা কেউ শুনছে না। কারণ শোনার মতো বাস্তবতা সরকারের নাই। তারা ঋণের জালে এমনভাবে বন্দী হয়ে গেছে। আমাদের যে দাদন ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায় আমাদের দেশের জেলেরা, এখন যখন মাছ ধরে সে মাছ নিয়ে ফিরে আসে, মাছের দাম বাজারে যাই হোক না কেন, তাকে ওই দাদন ব্যবসায়ীর কথা মতো তার নির্ধারিত দামে কিন্তু ওই মাছটা তাকে দিতে হবে। আমাদের দেশের সরকারের অবস্থা এখন তেমন হয়ে গেছে। বিদেশি যে আন্তর্জাতিক বহুজাতিক ঋণ সংস্থা, তাদের কাছ থেকে এবং তাদের যে পৃষ্ঠপোষক বিভিন্ন দেশের কাছ থেকে ঋণ নিতে সরকারের অবস্থা এমন হয়ে গেছে যে এখন বাংলাদেশের বাজেটটি কেমন হবে, কোন খাতে কত বরাদ্দ দিতে হবে, কোথায় ভর্তুকি দিতে হবে, রাজস্ব আদায় কোথা থেকে করতে হবে, প্রণোদনা কোথা থেকে কতটুকু কাটতে হবে, এইটা নির্ধারণ করে দিচ্ছে আইএমএফ। এত প্রকাশ্যভাবে, এত নগ্নভাবে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের কথায় এই সরকারগুলো চলে, আমরা বহুদিন কাল ধরেই আমরা জানি। কিন্তু এত খোলা মেলাভাবে, নগ্নভাবে কোনো দিন কিন্তু এই বহুজাতিক ঋণ সংস্থা ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফের এই আধিপত্য বা তাদের যে সম্পৃক্ততা এমনভাবে কোনো দিন ছিল না। এই যে 2024-25 অর্থবর্ষের যে বাজেট আমাদের দেশে হতে যাচ্ছে, এই বাজেটের প্রত্যেকটি পৃষ্ঠা, প্রত্যেকটি শব্দ আইএমএফের বাইরে করার ক্ষমতা, সক্ষমতা বাংলাদেশ সরকারের এখন নাই। না থাকার ফলে কি হচ্ছে, আজকে দেখবেন যে এবারের যেই বাজেটটি হবে, স্মরণকালের মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি ট্যাক্স চাপবে। কারণ মানুষের যেগুলো প্রয়োজন সেই জায়গাগুলো থেকে আসলে আমরা প্রণোদনার বিরুদ্ধে অনেক অর্থনীতিবিদ, অনেক বিশ্লেষক এবং যারা পলিসি যে অর্গানাইজেশনগুলো আছে তারা কিন্তু বলছেন যে প্রণোদনা তুলে দিতে হবে। এগুলো আমাদের অর্থনীতির উপর চাপ তৈরি করছে। কিন্তু এই বিভিন্ন কোন প্রণোদনাগুলো আগে তোলা হবে, এই যে বলা হচ্ছে, ধরেন এখন আলোচনায় আসছে যে এমপিদের যে ট্যাক্স ফ্রি গাড়ি, এই ট্যাক্স ফ্রি গাড়ির উপর এবার ট্যাক্স বসানোর একটা প্রস্তাব নিয়ে আসতেছে। ভালো, আমরা এটা সমর্থন করি, কিন্তু সেটা কত? সাধারণ মানুষ যখন গাড়ি কিনতে যায় তাকে কিন্তু 3.5%, কোনো কোনো ক্ষেত্রে 850% পর্যন্ত ট্যাক্স দিতে হয়। এখন এমপিদের উপর ট্যাক্স বসানো হচ্ছে কারণ আইএমএফ বলেছে এটা রাখা যাবে না। তাইলে আইএমএফকে খুশি করার জন্য এটা তুলে দিতে হবে। কত করবে? 5% থেকে 25% সর্বোচ্চ হতে পারে। এটা হলো প্রস্তাব, কারণ তারা জানে 25% প্রস্তাব করা হবে, এমপিরা যখন পার্লামেন্টে এটা নিয়ে চিল্লাচিল্লি করবে, ওইটা কমায়া 5% করা হবে। তাইলে এটা থাকা আর না থাকা তো সমান কথা। আর কৃষিতে যেই ভর্তুকি দেওয়া হয়, বিদ্যুতে যেই ভর্তুকি দেওয়া হয়, ডিজেলে যেই ভর্তুকি দেওয়া হয়, সাধারণ মানুষের সাথে সরাসরি সম্পৃক্ত যেসব খাতে ভর্তুকি দেওয়া হয়, সেগুলোতে বিভিন্ন কায়দা করে 1 বছর 2 বছরের মধ্যে কিন্তু ভর্তুকি তুলে দেওয়া হয়েছে। তাতে কি হয়েছে, একদিকে বাজারে ওই যে অপরিকল্পিতভাবে মুদ্রার যে সরবরাহ সেটা বাড়ছে, আরেকদিকে এই যে ইনপুটের বিভিন্ন জায়গা থেকে দাম বাড়িয়ে দেওয়ার ফলে, ভর্তুকি তুলে নেওয়ার ফলে মানুষের উপর চাপ বাড়ছে। তাইলে এই যে কর্মসংস্থানের কথা যে আমরা বলছি, মানুষের জন্য যে সহায়ক একটা অর্থনৈতিক পরিস্থিতি তৈরির কথা বলছি, তাহলে সেটা কিভাবে হবে? এই পরিস্থিতিতে যেটা হচ্ছে, বাজেটে আমরা দাবি তুলছি, এখানে আমাদের ছাত্র সংগঠনগুলো বলছেন, যুব সংগঠনগুলো বলছেন যে আমাদের শিক্ষায় জাতীয় আয়ের 8% বরাদ্দ করতে হবে। এটা তো ভাই আমাদের দাবি না, এটা বাংলাদেশ সরকারের প্রথম যে শিক্ষা কমিশন ছিল তারা বলছেন। বাংলাদেশের সংবিধানের দিক নির্দেশনা ভাবে আছে যে কি করতে হবে, অর্থনৈতিক ব্যবস্থা আমাদের কি হবে। সেই সংবিধানের আলোকে তারা বলছেন সাংবিধানিক ধারাবাহিকতায় সরকার, তারা নির্বাচন করছেন, সরকার করছেন, কিন্তু সেই সংবিধানের নির্দেশনা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে একটিও মানা হচ্ছে না। আমাদের আজকে সেই আলোচনাগুলো নিয়ে আসা দরকার যে আমাদের সংবিধান অর্থনীতিকে কিভাবে পরিচালনা করার দিক নির্দেশনা দিয়েছে, সেই জায়গাগুলো নিয়ে আসা দরকার, সেটা হচ্ছে না। শিক্ষার ক্ষেত্রে আমরা যেটা দেখছি, বরাদ্দের জায়গা তো আমাদের পূরণ হচ্ছেই না। বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা
একটি প্রগতিশীল সমাজ গড়ে তোলার জন্য, একটি মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য যেই ধরনের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা বরাদ্দ যেইভাবে দরকার সেটা কিন্তু হচ্ছে না। আজকে শিক্ষা ব্যবস্থা আমাদের উল্টো পথে হাঁটছে। আপনি প্রতিদিন দেখবেন যে সিলেবাস এবং আমাদের যে পাঠ্যসূচি পাঠ্যক্রম পরিবর্তন করা হয়েছে। কিসের ভিত্তিতে পরিবর্তন করা হয়েছে? যাদের সাথে লড়াই করে বাংলাদেশ, যেই নীতির সাথে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই নীতির সাথে আপোষ করে সরকার কিন্তু সেই পরিবর্তনগুলো করছে। আমাদের এখানে ছাত্র সংগঠনগুলো বলছেন যে বেসরকারি, এখানেও দাবি আছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যুবকদের পড়ার কোটা বৃদ্ধি করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কথা বলতে হবে, সেখানে কোটা না। আমাদের এখানে একটা আন্দোলন হয়েছিল, আমি জানি যে আমাদের প্রগতিশীল সংগঠনগুলো সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল। কি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ভ্যাট চাপাতে হবে না, চাপানো যাবে না। আমি মনে করি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর অধিক ভ্যাট চাপিয়ে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তুকি বাড়ানোর ব্যবস্থা করা দরকার। আমাদের শিক্ষা ব্যবস্থা এইভাবে সমন্বয় করা দরকার। তা না হইলে সার্বজনীন যে শিক্ষা ব্যবস্থার আমরা কথা বলছি সেই জায়গাটা কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে। আজকে সমাজে যে দুর্নীতি কি শুধুমাত্র রাজনৈতিকভাবে হচ্ছে? দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, রাজনীতি দুর্নীতিকে ডালপালা ছড়ানোর সুযোগ করে দিচ্ছে, কিন্তু আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে তো দুর্নীতি ঢুকে গেছে। সেখান থেকে আমাদের বেরিয়ে আসার উপায় কি? কেন ঢুকছে? কারণ এই যে শিক্ষাকে আমরা বাণিজ্যিক করে ফেলছি। একজন ডাক্তার তৈরি করার জন্য তার পরিবারের যে পরিমাণ ব্যয় করতে হয় সেটাকে সে যদি ইনভেস্ট হিসেবে দেখে এবং পরবর্তীতে মুনাফা সহ যদি সেটা সে তুলে আনার চেষ্টা, মানে ওই প্রবণতার মধ্যে চলে যায়, তাহলে সমাজ থেকে আমরা কোনোদিন এই দুর্নীতির প্রবণতা বের করতে পারবো না। তাহলে শিক্ষা নিয়ে যে বাণিজ্য, শিক্ষাকে যে পণ্যে পরিণত করা হয়েছে সেটার বিরুদ্ধে আরও বেশি করে আমাদের সোচ্চার হতে হবে। সেই জায়গাটায় পরিবর্তন আনতে হবে। আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে যে বাণিজ্যিকরণ করা হয়েছে সেই জায়গাটাকে আমাদের পরিবর্তন করতে হবে। সর্বশেষ আমাদের কর্মসংস্থানের জায়গায় আমাদের কাফি রতন ভাই অত্যন্ত সঠিকভাবে বিষয়গুলো অ্যাড্রেস করেছেন যে আজকে আমরা যে কর্মসংস্থানের কথা বলছি, একদিকে রাষ্ট্রীয় পলিসি এবং বরাদ্দের মধ্য দিয়ে বাজেট কাঠামোর মধ্যে সেই জায়গাটা কিন্তু সংকুচিত হয়ে গেছে। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের ঐতিহাসিকভাবে কর্মসংস্থানের যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু সংকুচিত করে ফেলা হচ্ছে। প্রথমত রাষ্ট্রায়ত্ত যে কলকারখানা এবং নানান রকমের প্রতিষ্ঠান সেই জায়গাগুলো নির্বিচারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে বিপুল পরিমাণ নতুন বেকারত্ব কিন্তু সৃষ্টি করা হয়েছে। সেই সাথে মানুষ যে স্বকর্মসংস্থানের ব্যবস্থা করেছে তার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে সেই জায়গাগুলো কিন্তু সংকুচিত করা হয়েছে। যেমন সর্বশেষ ব্যাটারি চালিত রিক্সা। বাংলাদেশে এই ব্যাটারি চালিত রিক্সা কে এনেছে? ধনিক শ্রেণীর ব্যবসায়ীরা এনেছে। তাইলে তারা যখন এই ব্যাটারি চালিত রিক্সা আমদানি করেছে, তারা বাণিজ্যিকভাবে বিক্রি করেছে, তখন কেন আপনি বন্ধ করলেন না? লক্ষ লক্ষ গরিব মানুষ কষ্ট করে 5 লাখ 10 লাখ টাকা দিয়ে যখন সেই ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো কিনেছে, কেনার পরে তার পরিবারকে সে সাপোর্ট দিচ্ছে সেটা দিয়ে, এখন আপনি আসছেন যে সেই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দিতে হবে। তাহলে এই লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের কি বিকল্প ব্যবস্থা আপনি করেছেন? আগে আপনি কোথায় ছিলেন যখন এই রিক্সা নিয়ে বাণিজ্য? সুতরাং সামগ্রিকভাবে আমাদের সরকারের বা আমাদের রাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি, যেই নীতি, সেটা হচ্ছে ব্যবসায়ী বান্ধব, ধনিক শ্রেণী বান্ধব। সুতরাং প্রত্যেকটি পদক্ষেপে তারা সেটাই নিবে এবং এই বাজেট, আগামী বাজেট, তারপরের বাজেটও একই ধারায় যাবে। আমরা আমাদের এই কথাগুলো যত জোরালোভাবে বলতে পারবো, আমরা আমাদের জায়গাগুলো যত বেশি করে নিতে পারবো, সেই জায়গায় কিন্তু পরিবর্তন আনতে হবে। এখানে আরেকটা কথা এসছে যে যুবকদের জন্য সংসদে প্রতিনিধিত্ব চাই। আমাদের হরেন্দা বলেছেন আদিবাসীদের জন্য প্রতিনিধিত্ব চাই। আর ভাই প্রতিনিধিত্ব দিয়ে কি হবে? যুবকদের প্রতিনিধি যদি যায় বর্তমান গতানুগতিক রাজনৈতিক নেতৃত্ব, সেখানে কি আপনার কথা বলবে? আমাদের নারীদের 50টি সিট আছে সংসদে, সেই সংরক্ষিত নারী আসনে এমপিরা কি প্রকৃতপক্ষে নারীর প্রতিনিধিত্ব সেখানে করছেন? নারী মুক্তির কোনো কথা কি তারা সেখানে সংসদে তুলে ধরছেন? সুতরাং প্রতিনিধিত্ব দিয়ে শুধুমাত্র কোটা দিয়ে হবে না। প্রকৃতপক্ষে জনগণের প্রতিনিধি যাতে সংসদে যেতে পারে, নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রকৃত জনগণের, শ্রমিক শ্রেণীর, মেহনতি মানুষের এবং বাংলাদেশের আপামর জনগণের প্রতিনিধি যাতে নীতি নির্ধারণী জায়গায় যেতে পারে, সেই ধরনের রাজনৈতিক শক্তি, সেই ধরনের রাজনৈতিক প্রয়াস আমাদেরকে জোরদার করতে হবে। এটাই আমার শেষ কথা। ধন্যবাদ।